আজকের এপিসোড অভিশপ্ত আমবাগান। এপিসোডটা পুরোটা শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে শুরু করি এপিসোডটা। সকাল সকাল ট্রেন থেকে নামলো রণজিৎ। 3 বছর পর সে নিজের গ্রামে ফিরে এসেছে। পাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে এগোচ্ছে। চারপাশে এখনো সবুজে মোড়া, ধান ক্ষেত, নারকেল গাছ, তালতলা সব আগের মতোই আছে, কিন্তু কিছু একটা যেন বদলে গেছে। একটা অজানা শূন্যতা যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। গ্রামে পৌঁছেই সে দেখতে পেল পাকা ঘরবাড়ি বেড়েছে, কিন্তু মানুষের চোখে মুখে হাসি নেই। রণজিৎ বাড়িতে পৌঁছেই মাকে জড়িয়ে ধরল। মা বললেন, বাবা, তুই যে এসেছিস, মনে হয় ঘরে আলো ফিরেছে, কিন্তু সাবধানে থাকিস, বিশেষ করে সন্ধ্যার পর বাইরে যাস না। কেন মা, আবার কি হয়েছে গ্রামে? মা একটু থেমে বললেন, তোর অজয় কাকা 3 মাস আগেও পাশের আমবাগানে ঢোকে আর ফেরেনি। তখন থেকে ওই বাগানটায় আর কেউ পা দেয় না। গ্রামের লোক বলছে ওটা অভিশপ্ত। রণজিতের গা শিরশির করে উঠল। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে সেই আমবাগানেই সে খেলেছে কতদিন। তখন তো কিছুই হয়নি, কি এমন হলো এখন? পরের দিন দুপুরবেলা সে গ্রামের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। দোকানদার গোকুল মশাই কণ্ঠ নিচু করে বললেন, শুনেছি তুই ওই বাগানে যেতে চাস। হ্যাঁ কাকা, আমি নিজের চোখে দেখতে চাই। মানুষ তো গল্প বানাতেই ওস্তাদ। গোকুল মুখ কালো করে বললেন, তুই বুঝিস না, এই 3 মাসে 3 জন গিয়েছে আর ফেরেনি। শুধু রাতের বেলায় বাগান থেকে শোনা যায় কান্নার আওয়াজ, কখনো বাচ্চার, কখনো মেয়ের, আবার কখনো বৃদ্ধের। রণজিৎ চুপ করে গেল। তার মনে অজানা কৌতূহল বাসা বেঁধেছে। সে ঠিক করল সে নিজেই ওই বাগানে ঢুকবে, তবে দিনের আলো থাকতে। পরদিন দুপুর বেলা 3টে নাগাদ রণজিৎ একটা লাঠি হাতে নিয়ে পৌঁছালো বাগানের সামনে। ধুলো মলিন পাথরের গেট, 2 পাশে আগাছা, মাঝে মেঠো পথ। গেট খুলতেই সে বুঝল বাতাসেও যেন একটা অদ্ভুত গন্ধ। পচা আম আর ধূপের গন্ধ মিলেমিশে একটা বুকে ধাক্কা দেওয়ার অনুভূতি তৈরি করছে। বাগানের ভেতরে ঢুকে রণজিৎ দেখল গাছগুলো বেশিরভাগই শুকানো, কেবল মাঝখানে একটা বিশাল গাছ অদ্ভুতভাবে সবুজ, আর তার নিচে অনেক আম পড়ে আছে, কিন্তু কেউ তুলছে না। হঠাৎ সে শুনল একটা ফিসফিস আওয়াজ, এখানে এসো, খেলতে এসো, আমাকে সাহায্য করো। সে পেছন ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে দুলতে লাগলো, অথচ বাতাস এক ফোঁটাও নেই। রণজিৎ হাঁটতে হাঁটতে সেই সবুজ গাছটার কাছে গেল। গাছটার নিচে একটা পুরানো পাথরের ফলক, কিছু একটা লেখা আছে ধোঁয়াটে অক্ষরে, ইহা মোক্ষস্থল, ভাগ্যনন্দিনী দেবীর অভিশাপ মুক্ত নয়। ততক্ষণে রণজিৎ বুঝে গেছে কিছু একটা ঠিক নেই। হঠাৎ মেঘ করে এলো, পাখির ডাক বন্ধ, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ কোথা থেকে যেন এক কিশোরীর হাসির আওয়াজ ভেসে এলো। সে চমকে উঠে দেখল এক 12-13 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে গাছটার পাশে, মাথা নিচু, হাত লম্বা ঝুলে আছে, পরনে সাদা জামা, পা মাটিতে নেই। রণজিৎ দৌড়াতে চাইল, কিন্তু পা যেন পাথর হয়ে গেছে। মেয়েটি ধীরে ধীরে মুখ তোলে, চোখ দুটো আঁকা আর রক্তে রাঙা ঠোঁট। তুইও আমায় ফেলে যাবি? কিশোরীর গলা যেন কেঁপে উঠল। রণজিৎ হঠাৎ মাটিতে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, তুমি কে? তুমি কি চাও? মেয়েটি বলল,
আমি এক পূজারীর মেয়ে ছিলাম। এখানে বলি হতো পাঁঠা। একবার আমার বাবার ভুলে আমাকে বলি দেওয়া হয় ভাগ্যনন্দিনীর দেবীর নামে। তখন থেকে বন্দি আমি এখানে। কেউ আমার নাম জানে না। তুই যদি জানিস তাহলে আমি মুক্তি পাব। রণজিৎ কেমন করে যেন নিজেকে সামলে বলল, তোমার নাম কি ছিল? মেয়েটি শুধু বলল, মা আমায় ডাকত রাধা। এই নাম উচ্চারণ করতেই হঠাৎ একটা ঝড় উঠল। গাছগুলো দুলে উঠল। মেয়েটার মুখে একটা শান্তির হাসি ফুটল। সে বলল, তুই আমাকে মুক্তি করলি, এবার আমি যেতে পারি, বলে আস্তে আস্তে মিলিয়ে গেল। রণজিৎ আর কিছু মনে করতে পারল না। সে যখন জ্ঞান ফেরে দেখে সে বাগানের বাইরে পড়ে আছে। গ্রামের কিছু লোক তাকে তুলে এনেছে। তারা অবাক, এত রাতে সে এলো কোথা থেকে। সে পুরো ঘটনা বলল। অনেকে বিশ্বাস করল, অনেকে না। কিন্তু পরদিন সকালে গিয়ে দেখল সেই সবুজ গাছটা শুকিয়ে গেছে, আর পাথরের ফলকটা অর্ধেক ভেঙে পড়েছে। গ্রাম আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। কিন্তু আজও কেউ কেউ বলে, পূর্ণিমার রাতে যদি ওই বাগানের সামনে দাঁড়ানো যায়, কেউ একজন ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে, ধন্যবাদ রণজিৎ। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন।